সে মানুষ বড় সাংঘাতিক। হরিপদ বিজ্ঞভাবে বলল, আমি জানি। বিশ্বনাথ রাজি না হলেও শঙ্কর কিন্তু পুজোর ব্যবস্থা করে ফেলল। ভিন গাঁ থেকে পুরুত এলো, ঢাকি এলো। সাড়ম্বরের সত্যনারায়ণের পুজো হলো চৌধুরী বাগানের নতুন ঘরে। পূজার ঘরে বসল ব্রত কথার আসর। ঠাকুরমশাই সুর করে গান গেয়ে গেয়ে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করলেন। গ্রামে এই ধরনের পুজো অর্চনা কচ্চিৎ ঘটে। ছেলে বুড়ো অনেকেই এলো ব্রত কথা শুনতে। তারপর হাতে হাতে প্রসাদও বিতরণ করা হলো। পূজা ও তার আনুষঙ্গিক কোনো কিছুর ত্রুটি রাখল না শঙ্কর মুচ্ছুদ্দি। সব শেষে একতারায় টুংটুং করতে করতে এগিয়ে এলো বাউল। হরিপদকে বলল, কি গো গোমস্তা বাবু, কেমন পূজা হলো? হরিপদ গম্ভীর মুখে বলল, ভালো। তা মুখখানা আমি কালো করছো কেন গোমস্তা বাবু? পেশাদ টেশাদ দেবে না? দাঁড়া দেখি। হরিপদ একটা শাল পাতায় একটু সিন্নি আর খানকয় বাতাসা নিয়ে এলো। বাউল বলল, এ তো ঠাকুরের পেশাদ গো, তোমাদের পেশাদ কই? আমাদের আবার কি পেশাদ? তোমাদের পেশাদ শামু সাহেবের পেশাদ, শ্যামচাঁদ। তোমাদের সেই হাতের পেশাদ কবে পড়বে গো সবার পিঠে? আমি যে সেই কথাই ভাবছি। শঙ্কর ঘরের ভিতর ছিল, বেরিয়ে এলো, বলল, এই বাউলটা আবার এখানে এসেছে জ্বালাতে। পেশাদ তো পেয়েছিস, তুই এখন যা এখান থেকে। কিন্তু বাউল একতারায় টুংটাং করতেই লাগলো। শঙ্করের চোখ মুখ লাল হয়ে উঠল। বলল, ভালো কথায় যাবি না পেয়াদা দিয়ে তাড়াতে হবে? বাউল হা হা করে হেসে উঠল, বলল, সেই তো বাপু মশাই তোমার আসল পেশাদ। এবার হরিপদ কাছে এসে মিষ্টি সুরে বলল, কেন গোলমাল করছিস? জানা বাবা, তাই যাই, তুমি যখন বলছো। প্রসাদ না নিয়েই বাউল চলে গেল। গায়ের আরও সবাই চারিপাশে জড়ো হয়েছিল। তাদের পাশ কাটাতে কাটাতে বাউল এগোতে লাগল। শঙ্কর খানিকক্ষণ গুম হয়ে রইল। তারপর বলল, হরিদা শুনলে তো? হ্যাঁ শুনলাম। সদ্য ওর মুখ বন্ধ করতে হবে। হরিপদ কোনো সাড়া দিল না। বাউল এলো জমিদার বাড়িতে। দেউড়িতে বসে সুর ধরল। জগদীশবাবু তক্তপোষের ওপর আঁত শোয়া হয়ে হেলান দিয়ে কি একখানা কাগজ পড়ছিলেন। হাঁক দিলেন, কে বাউল নাকি? ভিতরে এসো। বাউল ঘরে গিয়ে ঢুকল। জগদীশবাবু বললেন, তা খবর কি বাউল? আপনি শেষ অবধি ওই চৌধুরী বাগানটায় নীলকুঠি করতে দিলেন কর্তাবাবু? আজ ওখানে নীলকুঠির মহরত হলো না? আমি তো সেখান থেকে আসছি। কেমন লোকজন হয়েছে দেখলে? গ্রাম ঘরে পুজো হচ্ছে, পাঁচালি পাঠ হচ্ছে, মানুষ তো হবেই, এ তো আর খারাপ কিছু নয়। তবে আসল মূর্তি তো প্রকাশ পাবে ধীরে সুস্থে, তখন আর এরা থই পাবে না। আমাদের এই অঞ্চলটা একটু ভালো ছিল, তাই এদিকটাও গেল। এদেরকে এখানে ঢোকাবার ইচ্ছে আমার ছিল না, কিন্তু হাকিমের হুকুম তো মানতেই হবে। হাকিম নিজে এসে বললেন, তা আমি আর কি করতে পারি? ওরাই তো রাজা। ফিরিঙ্গি রাজা হয়ে দেশের সর্বনাশ হয়ে গেল কর্তাবাবু। কালের চাকা যখন যেদিকে ঘোরে বাউল, আমাদের করার কিছু নেই, আমরা অবস্থার দাস। আপনারা জমিদার, আপনাদের পয়সা আছে, লোকজন আছে। আপনারা যদি এভাবে হাল ছেড়ে দেন কর্তাবাবু, তাহলে গায়ের মানুষের আশা করার কিছু থাকবে না। তারা শুধু পড়ে পড়ে মার খাবে। তাই তো ভাবি, আমাদের করার ক্ষমতা কতটুকু? আপনাদের ক্ষমতা অনেক কর্তাবাবু। একজন মানুষ যে অন্যায় করে আর একজন মানুষ তার প্রতিকারও করতে পারে। তবে সেজন্য চাই শুধু একটু মনে জোর। সে মনের জোর তো আপনার আছে কর্তাবাবু। অনেক কিছু করতে তো মন চায়, কিন্তু ভবিষ্যতের ভালো মন্দ ভেবে ভরসা পাই না। ভালো আর মন্দের তফাৎ কিছু নেই কর্তাবাবু, দুটোই পাশাপাশি চলে। একটা না থাকলে আর একটার কদর থাকে না। শীতের পরেই গরমটা ভালো লাগে। এই সমান মাঠের পরে ঢেউ খেলানো পাহাড়টা যেমন ভালো লাগে, বালির পাড় না থাকলে সাগরের ঢেউ কোথায় এসে আছড়ে পড়তো বলুন তো? তা ভালোটাকেই রাখবেন, তো মন্দটাকে ছাড়বেন, তা কি হয়? দুটোই পাশাপাশি এগিয়ে আসবে, দুটোকেই মেনে নিতে হবে কর্তাবাবু। জগদীশবাবু হাসলেন, বললেন, ও তো তোমার তত্ত্ব কথা বাউল, ওতে তো জীবন চলে না। বিষয়ী লোককে অনেক কিছু ভাবতে হয়, সব দিক বজায় রেখে চলতে হয়। আমি তো দেখি আপনারা শুধু একটা দিকই বজায় রেখে চলেন কর্তাবাবু, সেটা বিষয় রক্ষার দিক, আর সব দিকে ফাঁকি। তা বেশ তো, তুমি কি করবে বলো?
প্রজাদের কল্যাণ করবেন বলেই তো আপনি জমিদার। সাধ্যমতো তার চেষ্টা তো করি। ভগবান আপনাকে এত মানুষের মাথার উপর স্থান দিয়েছেন, আপনার সাধ্যের কি শেষ আছে কর্তাবাবু? আপনি শুধু নিজের উপর ভরসা রেখে কাজে এগোতে পারছেন না। সব কাজ কি সবাই পারে? পারে। অন্তর্যামী বুকের মধ্যে বসে আছেন, তিনি শক্তি জুগিয়ে দেন, তার উপর ভরসা রাখতে হয়। আপনি একটু চেষ্টা করলেই ওই নীলকুঠির অত্যাচার অনাচার দমন করতে পারেন। আপনি কি চান এই নপাড়া ছপাড়া ভাতছালায় যা হচ্ছে এখানেও তাই হোক? আপনি গায়ের জওয়ানদের একজোট করুন, দরকার হলে তারা যেন লাঠি ধরতে পারে, তাতেই কাজ হবে। তুমি লোক খেপাতে বলছো, কিন্তু হাকিমের কানে যখন কথাটা উঠবে আপনি সামনে আসবেন কেন? আপনার হুকুম পেলে আমি কাজ করব। যারা লাঠি ধরতে পারে সেই সব বাউরি বাগদি কৈবর্তদের ঘরে ঘরে আমি যাব, শুধু আপনার অনুমতিটুকু পেলেই হয়। তা তারা কি করবে? এখানে নীলকর সাহেব কোনো অত্যাচার করলেই তারা রুখবে। সে তো তারা এমনিই পারে। পারে, তবু আপনি গায়ের কর্তা, আপনার অনুমতি থাকলে তাদের জোর বাড়ে। তুমি নিজেই যা করতে পারো তার মধ্যে আবার আমাকে জড়াতে চাইছো কেন বাউল? আমি কাউকে অত্যাচার সইতে বলি না। গায়ের মানুষ যদি রুখে দাঁড়িয়ে প্রতিকার করতে পারে তাহলে আমি খুশি হব। এই তো আপনার অনুমতি মিলে গেল কর্তাবাবু, আজ থেকেই আমি কাজ শুরু করি। তারপরই বাউল বেরিয়ে পড়ল। গায়ের পথে পথে এবার বাউলের গান শোনা যেতে লাগলো। গায়ের মানুষ গান শোনে, কেউ কেউ বলে, বাউল দাদা, এই গান খানা যেন কেমন কেমন লাগে, এ তো ঠাকুর দেবতার গান নয়। বাউল হেসে বলল, না গো না, এ পোড়া কপালের গান। তোদের কপাল পুড়লো সেই কথাটাই জানিয়ে যাচ্ছি। চৌধুরী বাগানে নীলকুঠি বসলো, শামু সাহেব এবার তোদেরকে দিয়ে নীলের চাষ করাবে, বেগার খাটাবে, না বললেই ঘর জ্বালাবে, ধরে নিয়ে গিয়ে মারের চোটে হাড়ে মাসে এক করে দেবে। তোদের আর কিছুই রক্ষে থাকবে না রে। হ্যাঁ, তাহলে তো বড় হুজ্জতের মধ্যে পড়ে যাবো বাবুল দাদা। সে তো পড়বি, জানিস না নপাড়া ছপাড়া ভাতছালায় কি হচ্ছে? আশেপাশে যেখানে এরা গেছে সেখানেই ওই। তাহলে আমরা কি করব? অনেক জায়গায় যা করেছে তোরাও তাই করবি, এক কাটটা হয়ে লাঠি ধরবি। আমরা সাহেবদের সঙ্গে পারবো? কেন পারবি নে? এটা হলো তোদের নিজেদের দেশ, ওরা হলো বিদেশি। ওরা তো দেশের রাজা গো, পুলিশ পাইক বরকন্দা সবাই তো ওদের হাতে। তাতে কি, তারা কটা? মার খাবি, ঘর পুড়বে, চোখের উপর বউ ছেলে উপোস করে মরবে, চুপ করে দেখবি? ভগবান তোদের কবজিতে জোর দেননি, তার উপর বিশ্বাস রেখে লাঠি ধর। তোরা গুনতিতে কত বেশি, এরা 1 গুণ মারবে, তোরা 10 গুণ মারবি, পারবি না? হ্যাঁ, কিন্তু বনে যে তেমন জোর পাই না গো বাবুল দাদা। সবাই এক কাটা হ, দেখবি জোর আপনি আসবে। বাবুরা কি আমাদের সঙ্গে এক কাটা হবে? ওদের কথা ছাড়, ওরা ভদ্রলোক, লেখাপড়া জানে, ওরা হিসেব করে চলে। যে দল যখন ভারী হয় ওরা সেই দিকেই তখন ঢলে পড়ে। ওদের উপর কোনো ভরসা রাখিস নে, যা করার নিজেরাই করবি। আর তুমি যা বলছো সে তো বড় ভাবনার কথা হলো, নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করে দেখি। তাই দেখ, বেশি সময় নেই, 2-10 দিনে নীলকর সাহেবের আসল রূপটা দেখতে পাবি। এবার থেকে তৈরি হ। বাউল আরেক পাড়ার পথ ধরল। গায়ে নীল চাষের পত্তন হলো। বসাক ও শেঠ বাবুরা কলকাতায় থাকে, গায়ে তাদের জমিজমা অনেক। তারা এসে শঙ্করের সাথে কথা বলে গেল। ভাগ চাষিদের বলে দিল, আমাদের ধান রুইবি না, নীলের আবাদ কর, সাহেবকে আমরা কথা দিয়েছি। 2-1 জন বলল, সারা বছর তাহলে আমাদের খোঁড়া কি উঠবে কি করে? কেন, খুচরো জমিগুলো ধান চাষ করবি, তা থেকেই তোদের খোরাক তুলে নিবি। বাবুদের মুখোমুখি কথা বলতে চাষিদের বাঁধে, তারা চুপ করে থাকে, কিন্তু মনে মনে অপ্রসন্ন হয়। খুচরো জমিতে ফলন কম, বড় জমির সবটাতেই যদি নীলের আবাদ হয় তাহলে সেটা তো সাহেবের ঘরেই যাবে। বাবুরা টাকা আদায় করে নেবে, তারা তাহলে পাবে কি? কিন্তু বাবুদের মুখের ওপরে প্রশ্ন তুলতে চাষিরা পারে না। এদিকে আবার শঙ্কর মুচ্ছুদ্দি 2 জন পেয়াদা নিয়ে গায়ের ঘরে ঘরে ঘোরে, বলে, বিঘে পিছু 5 কাটা নীল চষতে হবে, এই সরকারি আইন। বাউরিপাড়ার হরি বাউরি মুখফোর মানুষ বলল, আমার জমিতে আমি যদি নীল না চষি, আইন ভাঙলে সাজা হবে, জেল খাটতে হবে। এত জুলুম। জুলুম কেন? আমরা তো দাম দিয়ে কিনে নেব, তোরা যদি আগাম টাকা চাস তাও পাবি। চাষিদের মুখে এরপরে আর কথা জোগায় না।
কোনো এক সময় পথের মাঝে বাউলকে ধরে তারা জিজ্ঞাসা করে, এই কি হবে গো বাউল দাদা? হবে আবার কি, সব জায়গায় যা হয়েছে এখানেও তাই হবে। এখন বিঘেতে 5 কাঠা, আসছে বছর শুনবি বিঘেতে 10 কাঠা, তারপর বিঘে বিঘে। রুখতে হলে গোড়াতেই রুখতে হবে। সবাই একসঙ্গে বুক ঠুকে দাঁড়িয়ে বল, নীল চাষ করব না। চাষিদের মুখে ভাবনার কালো ছায়া পড়ে। কি করবে তারা ভেবেই পায় না। হরিবাউরি সবাইকে নিয়ে আসে শিব মন্দিরে। বলে, দা ঠাকুর, তুমি তো একটা পণ্ডিত মানুষ গো, তুমি একটা পরামর্শ দাও দেখি। বিশ্বনাথ বলল, তা বাউল দাদা কি বলে? সে তো বলে লাঠি ধরো, কিন্তু আমরা তো ভরসা পাইনি। বাউল দাদা অনেক ঘোরাফেরা করেছে, অনেক দেখেছে, সে যা ভালো বোঝে তাই বলে। তোরা সবাই এক কাট্টা হয়ে লাঠি না ধরলে বাঁচবি না। কিন্তু লাঠি ধরলে তো একটা হাঙ্গামা উজ্জ্বত হবে। তা হবে, তোরা চুপ করে থাকলেও নীলকুঠি সাহেব তোদের ছাড়বে না। একবার এই নীলের চাষ পত্তন হলে তোদের সর্বনাশ হয়ে যাবে। 1 বিঘেতে 5 বান্ডিল নীল হবে, তার খরচ পড়বে 2 টাকা 12 আনা, আর সাহেব তার দাম দেবে 1 টাকা। তা থেকে নীল রং তৈরি করে সাহেব বেচবে 5 টাকায়। এই লোকসান তোরা দিবি কোত্থেকে? ওদিকে সাহেব একবার জাকিয়ে বসতে পারলে ধান চাষ সব বন্ধ করে দিয়ে শুধু নীলের চাষই করাবে। তখন কি করবি? তাই গোড়াতেই রুখতে হবে। আর কিন্তু সাহেবরা তো দেশের রাজা, ওদের সঙ্গে আমরা পারবো কি? একা পারবি না, 1 কাট্টা হয়ে লড়তে হবে। যা হবে সবার হবে, কোনো দুঃখ থাকবে না। আমরা ছাপোষা মানুষ, ছেলেপুলে নিয়ে ঘর করি। লাঠি ধরা কি আমাদের কাজ? তুমি দা ঠাকুর মুচ্ছুর দিকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো না? বিশু হাসল, বলল, টাকা ছাড়া ওই মুচ্ছুদ্দি আর কিছু বোঝে না। এমন সময় নদীর পথে বাউলের গলা শোনা গেল। মন্দিরের সামনে এত লোকের ভিড় দেখে বাউল বলল, কি গো, এই অবেলায় সবাই এখানে কেন? দাদা ঠাকুরকে জিজ্ঞেস করতে এসি কি করব। তা ঘরে আগুন লাগলে লোককে জিজ্ঞেস করতে যাবে নাকি? জল ঢালবো? তা তোদের ঘরে তো এখন আগুন লেগেছে। হ্যাঁ, একটা কঠিন সমস্যার সামনে পড়েছি গো বাউল দাদা। একটা কিছু করার আগে একটু আলাপ আলোচনা করে ভেবে দেখতে হবে তো। তোদের শুধু আলাপ আলোচনা। শঙ্করের সঙ্গে হরিপদও আসছিল। এতগুলি মানুষের জটলা দেখে থামল। বলল, কি রে, তোরা সব এখানে যে? পিছন থেকে বাউল বলল, সবাই পুজো এসেছে। এখন কিসের পুজো? আকালের পুজো গো গোমস্তাবাবু। গায়ের মধ্যে 13 স্পর্শ হয়েছে, শনি রাহু কেতু। গায়ে এবার আকাল দেখা দেবে। এরা তাই দাদা ঠাকুরের কাছে এসেছে একটা শান্তি সস্তায়ন করতে। শনি রাহু কেতু? হ্যাঁ গো গোমস্তাবাবু, আর নীলকুঠির শামু সাহেব শনি, আর আপনারা দুজন রাহু আর কেতু। তাই হন্যে হয়ে এরা ঘুরছে গ্রহ শান্তির জন্যে। শঙ্করের মুখ লাল হয়ে উঠল, বলল, এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই হরিদা, চলো। দুজনে ঘাটের দিকে চলে গেল। বিশ্বনাথ বলল, তুমি অকারণে ওদের চটিয়ে দিচ্ছ বাউল দাদা। দুষ্ট লোককে খেপিয়ে দেওয়া ভালো, রাগলেই ওরা নিজের রূপ ধরে। নীলের বীজ এসে পড়ে কুঠি ঘরে। সবাইকে বীজ নিয়ে যাবার কথা জানিয়ে দেওয়া হয়, কিন্তু বীজ নিতে কেউ আসে না। বাউল পাড়ায় পাড়ায় ঘোরে আর বলে, বীজ নিস নি, লোকসানের কারবার করিস নে, সবাই একজোট হয়ে তৈরি হ, কেউ কিছু করতে পারবে না তোদের। হরিপদ একদিন বাউলকে ডেকে বলল, হ্যাঁ, তুই নাকি গায়ের লোকদের খেপিয়ে তুলছিস। কেন, আমি করেছি কি? সবাইকে নীল চষতে বারণ করেছিস। গরিব লোক লোকসানের কারবার করলে বাঁচবে কেন? কোম্পানির আইন মানবে না। কিন্তু এই জুলুমের আইন মানতে গেলে সবাই যে মরবে। তো ভিক্ষে করিস, কে বাঁচবে কে মরবে তাই নিয়ে তোর মাথা ব্যথা কেন? যারা ভিক্ষে দেয় তাদের ঘরে যদি অন্ন না থাকে তাহলে তো আর ভিক্ষে পাবো না গোমস্তাবাবু। এসব চালাকির কথা রাখ। দারোগাবুর কানে কথাটা উঠলে না, তোকে 5 বছর ঘানি টানিয়ে ছেড়ে দেবে। বুদ্ধি আমার বেশি নেই, তা আমি ভালো মন্দ কিছুই বুঝি না, সব তার চরণে সমর্পণ করেছি। তিনি যখন মনে যা জাগিয়ে দেন তাই করি। হরিপদ বিরক্ত হয়ে পাশ কাটালো। কদিন পরে সাহেব এলো শিবতলায়। স্তূপাকার নীলের বীজ দেখে বলল, এ কি, এই সব এখনো পড়িয়া আছে কেন? শঙ্কর বলল, কেউ নিতেই আসেনি। একজন ভিকিরি সবাইকে বলে বেড়াচ্ছে নীলের চাষ করিস নে। একজন ভিকারি বৌড়িটেছে আর তাহার কথা সকলে শুনিতেছে। হ্যাঁ স্যার, তুমি পুলিশে রিপোর্ট করিয়া দাও। আরও 2-4 দিন দেখি, তারপর রিপোর্ট করবো স্যার, কিন্তু দেরি হয়ে যাইবে। আমি একটু সুযোগ সুবিধা খুঁজি স্যার। থানা পুলিশ না করে ওকে একেবারে ধরে নিয়ে গিয়ে সেই কাছারিতে আটক করব।
সেটা ওটি উত্তম কথা। এখনো টাকা করো নাই কেন? মধু সর্দার তো এখনো নপাড়ায় আছে। ওখানকার ল্যাঠা চুকলেই তাকে এখানে নিয়ে আসবো। সে ছাড়া এ কাজ হবে না। বেশ, যাহা ভালো বুঝবে করিবে, তাড়াতাড়ি করিবে। দেরি করিলে লোকসান হইবে। সে জানি স্যার। একদিকে নীলকুঠিতে সাহেব এসেছে শুনে কোথায় ছিল বাউল হঠাৎ ছুটে এলো। বলল, পিন্নাম হই সাহেব, আপনার অনেক মাহাত্ম্য শুনেছি। এতদিনে সাক্ষাৎ দর্শন পেলাম। কে? সেই ভিখারি সাহেব যার কথা আপনাকে বলছিলাম। এই সেই বজ্জাত বদমাইশ। তুমি আমায় গাল দিচ্ছ সাহেব? তোমাকে আমি চাবুক মারিবে। কেন সাহেব, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? তুমি সবাইকে নীল চাষ করিতে বারণ করিয়াছ। গরিব চাষিরা লোকসান দিয়ে নীল চষবে কেন সাহেব? বাঁচবে কি করে? অলবট চষবে, গভর্নমেন্টের আইন। এ তো গরিবকে মারার আইন সাহেব। চেপড়াও বজ্জাত শুয়ার। সাহেবের হাতে সর্বদাই একগাছি বেতের ছড়ি থাকত। সেই বেত আস্ফালন করে সাহেব এগিয়ে এলো বাউলকে মারতে। বাউল কিন্তু পিছিয়ে গেল না, বলল, মারবে সাহেব? অলবট মারিব। এক ঘা মেরে দেখো না সাহেব, আমি এখনই বন মেরে তোমার হাতে পক্ষাঘাত ধরিয়ে দেব। বাউল এক মুঠো ধুলো কুড়িয়ে নিলে। বান মারার কথা সাহেব শুনেছে, কিন্তু ব্যাপারটা ভালো জানে না। থমকে দাঁড়ালো। বাউল বিড়বিড় করে মন্তর পড়ে হাতের মুঠোর ধুলোতে 3টে ফু দিল। তারপর হেসে বলল, আয় লালমুখ, কাছে দেখ তোর কি করি। শঙ্কর তাড়াতাড়ি এগিয়ে এসে সাহেবকে ধরল। বলল, আর মারধর করে কাজ নেই স্যার, আপনি ওকে নিয়ে আর মাথা ঘামাবেন না, বসুন। শঙ্কর সাহেবকে টেনে নিয়ে গিয়ে বসল। বলল, বাউল তুমি যাও। বাউল হা হা করে হেসে উঠল। হাতের ধুলো মাটিতে ফেলে দিয়ে বলল, তা তুমি যখন বলছো তখন যাই। সাহেব শঙ্করকে বলল, তুমি আমাকে ধরিলে কেন? ওই মন্তর পড়া ধুলো ছুঁড়ে মারলে কি আর রক্ষে ছিল স্যার? আপনার মুখ দিয়ে রক্ত উঠত। ইজ ইট শিওর? তা হইলে ওটা খুনি, মার্ডারার। ওই লোককে তুমি খতম করো। হি ইজ এ ডেঞ্জারাস ম্যান। সে আমি জানি স্যার, আপনি চুপ করে থাকুন না কদিন। বাউল এলো শিব মন্দিরে, হাসতে হাসতে বলল, দা ঠাকুর, আজ এক মুঠো ধুলো দেখিয়ে না অত বড় সাহেবটাকে ভয় খাইয়ে দিয়েছি। বাউলের শরীরটা সেদিন ভালো ছিল না। দেহ বড় অবসন্ন, মাথাটাও ধরেছে। অনেকক্ষণ গঙ্গার ধারে এক গাছতলায় সে শুয়েছিল। সন্ধ্যার ঠান্ডা হাওয়ায় বেশ আরাম বোধ করছিল। রাত হলেও উঠি উঠি করে সে উঠতে পারছিল না। এখান থেকে চৌধুরী বাগানের নীলকুঠির নতুন ঘরখানা দেখা যায়। আজকাল ওর দরজায় সারা রাত একটা লণ্ঠন জ্বলে। 2-3 জন দারোয়ান থাকে ওখানে। ওরই সামনে দিয়ে শিবতলার মন্দিরে যাবার পথ। রাত গভীর হচ্ছে দেখে কোনো এক সময় বাউল মন্দিরের পথ ধরল। কুঠির সামনে যখন এসেছে, সহসা 3 জন লোক বেরিয়ে এলো। নিজেদের মধ্যে কথাবার্তায় তারা আনমনা ছিল। বাউলকে সামনে দেখেই থমকে গেল। প্রথম মানুষটির ওপর লণ্ঠনের আলো পড়েছিল। বাউল দেখেই চিনল। বলল, পাড়ার মধু গায়েন না? মধু গায়েন চমকে গেল, বলল, কে? তারপরেই অন্ধকারে ঠাহর করে দেখে নিতে চাইল মানুষটিকে। বাউল হেসে বলল, আমি ভিখিরি বাউল গো। তা তুই এখানে যে? আমি ভিখিরি বাউল, 7খানা গায়ে ভিক্ষে করে ফিরি। আমার কি কোনো ঠিক ঠিকানা আছে? তা তুমি তো নপাড়া ছিলে সর্দার, তুমি আবার এখানে এলে কবে? আমি তো হুকুমে চাকর। শঙ্কর দাদা যখন যেখানে যেতে হুকুম দেন তখন সেখানে যাই। মধু গায়েন নীলকুঠির লেখেল সর্দার। মাইনে পায়, সাহেবের হুকুম মতো ঘর জ্বালায়, চাষি ঠ্যাঙায়, ছোটখাটো মারপিট করে, সুবিধা পেলে আশপাশে ডাকাতিও করে। মধুকে যারা জানে তারা তাকে এড়িয়ে চলতে চায়। বাউল মধুর সঙ্গী 2জনকেও দেখছিল। এবার বলল, তোদেরকেও তো চিনি। তুই তো রাজকিশোর। তোর নামটা কি ঠিক মনে পড়ছে না। তোরা 2জনেই তো নপাড়ার ভুবন মুকু দেখে ঠেঙিয়েছিলি, যাতে এমন ভালো লোকটা মরে গেল। রাজকিশোর এবার গোফে চারা দিয়ে বলল, তুই এরা পাক্কা বদমাস আছিস। তুই তো এখানকার সব মানুষকে বলিয়ে বেড়াচ্ছিস নীলের চাষ করিও না, আমরা তোর গায়ে ঢোকা বন্ধ করিয়ে দিব। তা তো দিবি বাবা, তোরা আড়া ছাপড়া থেকে এখানে এসেছিস আমাদের ঠেঙিয়ে দেশ ছাড়া করার জন্যই তো। বাজে বক বক করিস না, ভাগ আসে। শঙ্কর ভিতরে ছিল, এবার বেরিয়ে এসে বলল, কে রে মধু, কার সঙ্গে কথা বলছিস? সেই ভিখিরি বাউলটা। যেতে দে, তোর নিজের কাজে যা। বলতে বলতে শঙ্কর সামনে এগিয়ে এলো।
বাউল হেসে বলল, আপনি নপাড়া থেকে আবার এদেরকে এখানে আমদানি করেছেন মুচুদি বাবু? এবার তাহলে এখানেও নীলে লালে এক হবে। নীল রঙের সঙ্গে ওই লাল খুন দিব্যি মানায়, কথায় বলে লাল নীল। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুই যা। বাউল মন্দিরের পথে এগোলো। শঙ্করের মুখে বিরক্তি ফুটে উঠল। চাপা গলায় বলল, মধু, এর কথাই বলেছিলাম, চিনে রাখ। হ্যাঁ, আমি ওকে খুব চিনি হুজুর, শুধু আপনার হুকুম পেলেই হয়। এসব তো সোজা কাজ। আমার হুকুম আছে, তবে কেউ না জানতে পারে। লাশ নদীতে ভাসিয়ে দেব হুজুর। শঙ্কর ঘাটটা একবার কাত করে আবার ভিতরে চলে গেল। মধুও সঙ্গী দুজনকে নিয়ে বাউলের অনুসরণ করল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। বিশ্বনাথ বাড়ি নেই, কি একটা কাজে গাঁয়ে গেছে। শিবনাথ তখনও মন্দিরের সামনের প্রাঙ্গণে একটা ছোট লাঠি নিয়ে এলোমেলো ঘোরাচ্ছিল আর পায়তায়া করছিল, 1 2 3 4। এমন সময় একটি লোক বটগাছতলা থেকে ডাকল, শিবু বাবু। কে? শিবনাথ সাড়া দিল, দা ঠাকুর তোমাকে ঘাটে ডাকছেন। বাবা আমাকে ঘাটে ডাকছেন কেন? কি যেন বলবেন, কোথায় যাচ্ছেন? নৌকোয় বসে আছেন, তুমি এসো। লাঠি গাছা রেখে শিবনাথ ছুটে এলো, বলল, চলো। লোকটি বরাবর এলো ঘাটে। ঘাটে একখানি মাত্র নৌকো বাঁধা ছিল। এসো, দা ঠাকুর নৌকোয় আছেন। শিবনাথ সোজা গিয়ে নৌকোয় উঠল। পরক্ষণই সেই লোকটি শিবনাথকে চেপে ধরল। শিবনাথ বলল, বাবা। চাপড়াও, একটা কথা বলে হাত পা বেঁধে জলে ফেলে দেব। শিবনাথ থ হয়ে গেল। নৌকো তখন ঘাট থেকে সরে এসেছে। অবস্থাটা বুঝতে শিবনাথের একটু সময় লাগলো। বলল, তোমরা আমাকে ধরে নিয়ে যাচ্ছ? চাপড়াও। লোকটি সবলে হাত ধরে শিবুকে বসিয়ে দিল পাটাতনের উপরে। এবার শিবনাথের ভয় হলো। কাঁদো কাঁদো সুরে বলল, তোমরা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছ? আমি কি করেছি? ফিরবাত, দেখবি এক থাপ্পড় দাঁত ভেঙে দেব। শিবনাথের মুখ থেকে আর কথা সরল না। তার কান্না পেতে লাগলো। অন্ধকার রাতে নদীর উপর দিয়ে নৌকো চলল। লোকটি শিবনাথের সামনে চুপ করে বসে রইল। কলিমতি ফিরছিল তেলেনিপাড়া থেকে। নদীর উত্তরে একটা খাঁজে ছিপখানা রেখে সে ঘাটে উঠেছিল। আসছিল বিশু ঠাকুরের কাছে। তার চোখের ওপরই ব্যাপারটা ঘটে গেল। কলিমূর্তির কেমন যেন ভালো ঠেকল না। সে তাড়াতাড়ি ফিরে এলো। সঙ্গীকে বলল, ওরে ঠিক খোল, দা ঠাকুরের ছেলেটাকে বোধহয় ধরে নিয়ে গেল, খুব সময় এসে পড়েছি। কারা ধরে নিয়ে গেল গো? ঠিক ঠাওর করতে পারলাম না, নৌকোয় তুলে নিয়ে গেল। ছেলেটাকে ধরলে কেন? আরে দা ঠাকুরকে জব্দ করবে। ছিপ এগোলো নৌকোর উদ্দেশ্যে। ছিপের গতি পানসির চেয়েও অনেক দ্রুত। কয়েক মিনিটের মধ্যেই ছিপখানা পানসির কাছে এসে পড়ল। ছোট পানসি। একজন গলুয়ে বসেছিল আর দুজন দাঁড় টানছিল। কাছাকাছি গিয়ে কলিমুদ্দি হাঁক দিলে, কার পানসি রে? থানা নাও। গলুয়ের লোকটি জবাব দিলে, তোমরা কে? থানার লোক, বরকন্দাজ। একটু আগুন আছে দিদি। এই আগুন চাওয়া হলো ডাকাত দলের সংকেত। পানসির লোক বলে উঠল, আগুন টাগুন নেই, সরে পড় দিকি। আরে ভয় পাস কেন? না, ওই ছেলেটা কে? দারোগাবুর ছেলে। ছিপ তখন প্রায় পানসির পাশে এসে পড়েছে। কলিমুদি বলল, এই খোকা, তোর নাম কি রে? আমি শিবু, বিশু ঠাকুরের ছেলে। শিবনাথ হাউ হাউ করে কেঁদে উঠল। গলইওয়ালা ঠাস করে শিবুর গালে এক চর বসিয়ে দিল। এই চুপ। কলিমুদ্দি হাতের বৈঠা রেখে পাটাতনের থেকে একটা সরকি তুলে নিয়ে হাঁক দিলে, খবরদার। পরক্ষণেই চকিতে লাফিয়ে পড়ল পানসির উপর। ক্ষিপ্র গতিতে এক লাঠি মারল গলইওয়ালাকে। সে জলে পড়ে গেল। দাড়ি দুজন দাঁড়িয়ে উঠেছিল। কলিমুদ্দি বলল, ওশিয়া, একটু বেসামাল হয়েছিস কি শেষ করে দেব? যেমন আছিস থাক। সরকির ফলাটা চকচক করে উঠল। দাঁড়ি দুজন আবার বসে পড়ল। কলিমুদ্দি বলল, শিবু ঠাকুর, উঠে এসো আমাদের ছিপে। শিবুকে আর বলতে হলো না, এক লাফে সে ছিপে উঠে গেল। এবার কলিমুদ্দি ছিপে ফিরে এলো। বলল, যা, এবারকার মতো ছেড়ে দিলাম। ফের যদি কর্ম করিস তো মাথা নামিয়ে দেবো, হুঁশিয়ার। কলিমুদ্দি আবার বৈঠা ধরল। ছিপ সরে গেল পানসির থেকে। বিশ্বনাথ তখনও ফেরেনি। একটু পরেই সে ফিরল। ইতিমধ্যে এত কাণ্ড হয়ে গেছে শুনে সে বিস্মিত হল। কলিমুদ্দি বলল,
এক বেটাকে আমি চিনেছি। বেটা আমার পুরনো দুশ্মন মধু গায়েন। বেটাকে জলে ফেলে দেবার পর খেয়াল হলো, আগে চিনলে না, বেটাকে সরকিতে গেঁথে ফেলতাম। ওই বেটাই সেদিন আমার ঘর জ্বালিয়েছিল। বেটা নীলকুঠির সর্দারি করে মোটা মাইনে পাচ্ছে। বিশ্বনাথ বলল, শিবুকে ধরে ওদের লাভ? বেটা শয়তান, তোমাকে জব্দ করতে চায়, সেজন্য আমার বাচ্চা ছেলেটাকে। ওরা কি মানুষ দা ঠাকুর? যাক, তুমি এখন থেকে সাবধান হবে। এক পৌষেই শীত পালায় না। তা কি করবো বল দেখি? আমি তো একা মানুষ, আর ছেলেটা পাহারাদার রাখো। তোমার তো ভাগ চাষি হরি বাউরি, ওকে বলো রাতে তোমার এখানে থাকবে। ও তো একসময় ওস্তাদ ছিল। দিঘির চরের দাঙ্গায় ওর ছেলেটা মরতে দলটা ছেড়ে দিলে, না হলে এখন এই তল্লাটে ওর জোড়া ছিলই না। ওকেই বলো। আর একটা কথা, জমিদার বাবুকেও একবার কথাটা শুনিয়ে রেখো। বিশ্বনাথের মুখে চিন্তার রেখা পড়ল। বলল, এরা তো মানুষকে শান্তিতে থাকতে দেবে না। এমন সময় বাউলের গলা শোনা গেল। একতারা বাজিয়ে বাউল চলে এলো। জয় হোক দা ঠাকুর। আরে, এই যে নপাড়ার কলিমুদ্দি মিয়া গো। বিশ্বনাথ বলল, বসো বসো, কথা আছে। বাউল বসল। বিশ্বনাথ তাকে একে একে সব কথা বলল। বাউল বলল, তাই তো, এ তো বড় বিপদের কথা হলো। ভাবছি হরি বাউরিকে বলবো বাড়িতে থাকতে। সে তো ভালো কথা, আর জমিদার বাবুকে একবার জানিয়ে রাখবো। সে জানিয়ে রাখা ভালো, তবে তাতে লাভ কিছু হবে না। এর মধ্যেই শঙ্কর মুচ্ছুদি আছে, নপাড়া থেকে মধু গায়েন এসেছে, সঙ্গে সেই ভোজপুরি রাজকিশোরটাকে দেখলাম। কলিমুদ্দি বলল, সেই পানসিতে মধু গায়েন ছিল, অন্ধকারে আমি ঘোড়ায় ঠাউর করতে পারিনি। বাউল বলল, মধু শঙ্কর মুচ্ছুদির ডান হাত। শঙ্কর মতলব দেয় আর মধু কাজ করে। ওকে সাহায্য করতে না পারলে এই অঞ্চলে শান্তি নেই। জমিদার বাবু ওকে ঠেকাতে পারবে না। তা তুমি কি করতে বলো? আমি বলি, লাঠি ধরো, দল গড়ো। লেঠেলকে ঠেঙাবার জন্য লেঠেল চাই। লোককে অত্যাচারের কথা বলে আর কাঁদা কাটা করে লাভ কি? তোমার উপর অত্যাচার হচ্ছে, তুমি রুখে দাঁড়িয়ে প্রতিকার করো। তুমি জোয়ান মদ্য, লাঠি ধরতে পারো, পণ্ডিত মানুষ, পাঁচখানা গায়ে তোমার মর্যাদা আছে। তুমি বুক চিতিয়ে দাঁড়াও। তোমার ভয়টা কিসের? তুমি তো একাই 100 গো। কলিমতি বলল, আমি তেলিনপাড়া গিয়েছিলাম রঘুর দলের সঙ্গে দেখা করতে। বলে এসেছি এই দা ঠাকুরকে নিয়ে যাব। রঘু তো মারা গেছে, দলের লোকজন তো আছে, ওদের সঙ্গে কথা বললাম। দাদা ঠাকুরের মতো মানুষ পেলে তারা অনেক কিছু করতে পারে। তুমি তো তাহলে কাজ অনেকটা এগিয়ে এনেছো কলিমুদ্দি। বিশ্বনাথের মুখ গম্ভীর হয়ে গেল। কি গো দা ঠাকুর, কথা বলছো না যে? ভাবছি মুকুন্দ পণ্ডিতের ছেলে শেষে ডাকাত হবে। মূল কথাটা কি জানো দা ঠাকুর? গায়ের জোর, শক্তির সাধনা, পুজো পার্বণ, জ্ঞান গম্যি, বিদ্যে চর্চা কিছু বজায় থাকে না যদি শক্তি না থাকে। শক্তি দিয়ে আগে শান্তি রক্ষা করতে হয়। শান্তি থাকলেই সব বজায় থাকে। তোমাকে এখন সেই গোড়ার কথাতেই ফিরতে হবে। শান্তি সাধন করতে হবে, লাঠি ধরতে হবে। তুমি বামুন, সমাজপতি, তোমাকেই পথ দেখাতে হবে সবার আগে। বিশ্বনাথ বলল, একটু ভেবে দেখি। বেশ, তুমি ভাবো। আমি ততক্ষণে ওই জমিদার বাড়িটা একবার ঘুরে আসি। তোমার মনে যখন কথাটা উঠেছে, তখন কর্তাবাবুকে আবার খবরটা দিয়েই আসি। বাবু বোধহয় এখন ওই বাইরের ঘরে নিরিবিলিতে পড়াশোনা করছে, এখনই সুবিধা। একতারায় টুংটুং করতে করতে বাউল গায়ের পথ ধরল। মুখ বুঝে পথ চলার অভ্যাস তার নেই। কিছুক্ষণ পরেই তার গলা শোনা গেল। রাত্রির গ্রাম, নিথর নিস্তব্ধতার মধ্যে বাউলের কণ্ঠ অনেক দূর অব্দি শোনা যায়। সহসা একটা তীক্ষ্ণ আর্তনাদ উঠেই থেমে গেল। একতারা আর শোনা গেল না। বিশ্বনাথ ও কলিমুদ্দি চমকে উঠল। কি হলো? কলিমুদ্দি লাঠি গাছা তুলে নিয়ে বলল, দেখে আসি দা ঠাকুর। বিশ্বনাথ বলল, চলো আমিও যাই। লাঠিটা নিয়ে নাও দা ঠাকুর। ঘর থেকে এক গাছা লাঠি নিয়ে বিশ্বনাথ কলিমুদ্দির অনুসরণ করল। বেশি দূর যেতে হলো না। চৌধুরী বাগানের শেষে যেখানে বাঁশবন শুরু হয়েছে, সেখানে বড় তেঁতুল গাছের নিচে পথের উপর একটি মানুষ পড়ে আছে। কাছে যেতেই দেখা গেল সে বাউল। লাঠির ঘায়ে মাথা ফেটেছে, একতারাটা ধরা আছে ডান হাতে। বিশ্বনাথ কপালে হাত দিল, তখনও গরম। ডাকল, বাউল দাদা। কোনো সাড়া নেই। কলিমুদ্দি নাকে হাত দিল, শ্বাস বইছে না। বলল, মরে গেছে। মরে গেছে? মাথা এমন ছোটখালে কি বাঁচে? বিশ্বনাথ স্তব্ধ হয়ে বাউলের পানে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বাউলের মাথার রক্ত
ধীরে ধীরে পথের ওপর গড়িয়ে আসছে। চাঁদের আলোয় সে রক্ত লাল মনে হয় না, যেন একটা কালো সাপ অতি ধীরে এগিয়ে আসছে। বিকেলে শ্মশান থেকে ফিরেই বিশ্বনাথ বলল, শিবু, আজ থেকে তোকে আমি ভালো মতো বড় লাঠি খেলা শেখাবো। গত 24 ঘন্টার মধ্যে শিবুর জীবনে একটা মস্ত ধাক্কা লেগেছে। তাকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিকমতো সামলে ওঠার আগেই বাউলের অপঘাত মৃত্যু তাকে কেমন যেন হতবাক করে দিয়েছে। জীবনটাকে যেমন সহজ ও সরল বলে সে ভাবত, সেই সাবলীলতার ওপর কে যেন একরাশ কালি ঢেলে দিয়েছে। সেই কালির কালিমা পার হয়ে শিবনাথের মন আলোয় বেরিয়ে আসতে পারছে না। সে কিছুই ভাবতে পারছে না, কথাও যেন ফুরিয়ে গেছে। নীরবে সে সবকিছু দেখছে ও শুনছে। এতক্ষণে সে যেন ভাবনা করার মতো একটা কিছু পেল। সে বলল, আরো জোরালো খেলা? বড় লাঠি বাবা? হ্যাঁ, জোরালো খেলা শেখাবো। ভালো করে বড় লাঠি ধরতে পারলে চট করে কেউ আর তোর গায়ে হাত দিতে সাহস পাবে না। তুমি ভালো লাঠি খেলা জানো? বড় লাঠির তো ডাকাতে খেলা। হ্যাঁ, ওই কলিমুদ্দির কাছে শিখেছিলাম। এই কলিমুদ্দি? হ্যাঁ, ও ভালো লাঠি খেলা জানে। কলিমুদ্দি সঙ্গেই ছিল। বলল, আমি তোমার জন্য এক গাছা ভালো বড় লাঠি বানিয়ে দেবো গো শিবু দাদা। সে বেশ হবে, আমি ডাকাতে লাঠি খেলবো। কবে থেকে শেখাবে বাবা? কলিমুদ্দি বলল, আমি আজই লাঠি বানিয়ে দেব। বিশ্বনাথ বলল, তাহলে কাল থেকে শিখবি। শিবনাথের মনের গুমটটা এবার যেন একটু কাটল। কলিমুদ্দি সন্ধ্যার আগেই বাঁশ বনে গিয়ে জুৎসই একটি বাঁশ কেটে আনল। তারপর তেল মাখিয়ে খড়ের আগুনে সেঁকে 3.5 হাত একগাছি লাঠি বানিয়ে ফেলল। বিশ্বনাথ বলল, কাল সকালে শিবের আশীর্বাদ নিয়ে তোর হাতে ন্যাড়া বেঁধে দেব। পরদিন সকালে পূজা শেষে বিশ্বনাথ লাঠিটিকে উৎসর্গ করল দেবতার নামে। তারপর একটু লাল সুতো মন্ত্র পড়ে শিবনাথের ডান হাতের কবজিতে বেঁধে দিল। বলল, মনে রাখবি, আজ থেকে যে লাঠি তুই ধরবি এর কাজ হলো দুষ্টের দমন করা, বিপন্নকে উদ্ধার করা। আত্মরক্ষা ছাড়া কাউকে কখনো অকারণ আঘাত করবি না। লাঠির মর্যাদা রাখলে এই লাঠি তোর বাহুতে 10 গুণ বল দেবে। দেবতাকে প্রণাম করো। শিবনাথ শিবকে প্রণাম করল। বিশ্বনাথ লাঠি তুলে দিলে তার হাতে। সেই দিন থেকেই শিবনাথের লাঠি খেলা শুরু হলো। 1, 2, 3, 4 পায়তারা। 1-এর বাড়ি ডাইনে ঘুর, 2-এর বাড়ি বাই ঘুর, 3-এর বাড়ি। মহা উৎসাহে শিবনাথ লাঠি ঘোরাচ্ছে, ডাইনে বায়ে পাক খাচ্ছে। আনাড়ির হাতের লাঠি বেঁধে যাচ্ছে পায়ে। খানিকটা শিখিয়ে বিশ্বনাথ বলল, আজ এই অবধি থাক, আবার কাল হবে। শিবনাথ বলল, বাবা, মারামারি শিখবো কবে? তুমি মারবে, আমি আটকাবো। আগে তুই লাঠি ধরতে শেখ। ডাকাতরাও কি এমনিভাবে লাঠি ঘোরায় বাবা? সে খেলার নাম হারোয়া। সে খেলা তুমি জানো বাবা? সে না শিখলে লাঠি খেলা শেখা হয় না। সেই খেলা তুমি একটু দেখাও না বাবা, আমি দেখব। দেখবি? তাহলে সরে যা। শিবনাথ সরে দাঁড়ালো। বিশ্বনাথ সামনে খোঁচা মারার ভঙ্গিতে লাঠিটা বাড়িয়ে দিল। বলল, একে বলে ফুল। তারপরে চরকির মতো দুপাক ঘুরে গেল লাঠি নিয়ে। পরক্ষণেই আরেকটা হুল দেখিয়ে এক লাফ মারল। তারপর বাই বাই করে লাঠি ঘুরতে লাগলো তার চারিপাশে। শিবনাথ হাততালি দিয়ে উঠল। আর একটা লাফ দিয়ে বিশ্বনাথ লাঠি থামালো। লাঠিটা হাতে চেপে পিঠের ওপর নিয়ে এসে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিল। বললে, একে বলে সেলামি, খেল খতম। শিবনাথ বলল, তুমি খুব লাফাতে পারো বাবা। হ্যাঁ, অনেকদিন তো লাঠি ধরিনি, এখন আর দম নেই। এমন সময় বটগাছের আড়াল থেকে এগিয়ে এলো ভূপতি দারোগা, পিছনে কজন পাহারাওয়ালা। ভূপতি বলল, পূজাকে বামুন যে এমন ডাকাতের মতো লাঠি খেলা খেলে তা জানা ছিল না। আজ একটা নতুন জিনিস দেখলাম বটে। বিশ্বনাথ চমকে গেল। তারপর বলল, শিখেছিলাম অনেককাল আগে, তখন টোলে পড়তাম, এখন আবার ঝালাই করে নিচ্ছি। তা হঠাৎ এই খেয়াল হলো কেন? দিনকাল যা দেখছি, নিজেকে বাঁচাতে হবে তো। কাল আমার ছেলেটিকে কারা এসে ধরে নিয়ে গেছিল, নৌকোতেও তুলেছিল। এখানকার লোকে দেখতে পেয়ে উদ্ধার করে। তারপর বাউল দাদা খুন হলো। হ্যাঁ হ্যাঁ, এই সেই ব্যাপারে এনকোয়ারি করতে এসেছি আমি। আপনার এখান থেকে বেরিয়ে যাবার পরই তো সে খুন হয়েছে। আপনি তো তাকে প্রথম দেখেন। হ্যাঁ, ওই পড়েছিল তেঁতুল গাছের নিচে।
আর সে আমি লোকাল এনকোয়ারি করে সব শুনেছি, তাই তো আপনার কাছে এলাম। আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে। আপনার সঙ্গে? কোথায়? থানায়। কেন? কাছারিতে হাকিমের সামনে আপনাকে একটা এজাহার দিতে হবে। আপনি যা জানেন বলবেন, আমরা লিখে নেব। বাউল দাদা আমার এখানে এসেছিল, দুখানা গান শুনিয়ে 2-4টে কথা বলে গান গাইতে গাইতে চলে গেল। তারপরে শুনলাম একটা আর্তনাদ। ছুটে গিয়ে দেখি তেঁতুল তলায় পড়ে আছে, কে মাথায় লাঠি মেরেছে, মরে গেছে। আপনি একা ছিলেন না সঙ্গে আর কেউ ছিল? বিশ্বনাথ বলল, আর একজন ছিল। কে? ওই নপাড়ার কলিমুদ্দি মিয়া। নপাড়ার কলিমুদ্দি? দারোগা কি যেন ভেবে নিলে, তারপর বলল, মনে পড়েছে। তার আগে একটা ডাকাতের দল ছিল না? কদিন আগেও তো নীলকুঠির শঙ্করবাবু তার নামে ডায়েরি লিখিয়েছে। সে তো এখন ফেরার। সে আপনার এখানে এসেছিল কেন? এদিকে এলেই সে আমার সঙ্গে দেখা করে যায়। ছেলেবেলায় আমি তার কাছে লাঠি খেলা শিখেছিলাম। এইখানেই তো গোলমাল। এখন যদি কেউ বলে ওই কলিমুদ্দি বাউলের মাথায় লাঠি মেরেছিল, তাহলে আপনি কি বলবেন? সে আমার দাওয়ায় বসে সুখ দুঃখের কথা বলছিল। এমন আর্তনাদ শুনে আমরা দুজনেই ওখানে ছুটে গেলাম। গিয়ে দেখি তার আগেই শেষ হয়ে গেছে। কলিমুদ্দি এখানে থাকে কোথায়? নপাড়ায়। না, নপাড়া থেকে সে পালিয়েছে। তাহলে এখন কোথায় থাকে আমি জানি না। ঘটনাটা সন্দেহজনক। গায়ে এত লোক থাকতে আপনারা দুজনেই দেখলেন বাউল মরে গেছে, আর একজন হচ্ছে সেই ফেরারি ডাকাত। আপনাকে থানায় গিয়ে সব পরিষ্কার করে লেখাতে হবে। চলুন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি আপনার গতিবিধি সন্দেহজনক। আমি মন্দিরের পূজারি, আমি একজন বাউল সন্ন্যাসীর মাথায় লাঠি মারব? অনেক খুনি বদমাইশ পুরোদস্তুর সাধু সেজে ঘুরে বেড়ায়, সব আমরা অনেক দেখেছি। এই সিপাই, লে চল। দুজন ভোজপুরি পাহারাওয়ালা এসে বিশ্বনাথের দুহাত ধরল। বিশ্বনাথ বিস্ময়ে বলল, আমাকে ধরে নিয়ে যাবেন? হ্যাঁ, উপর থেকে সেরকমই হুকুম আছে। আপনাদের কি খুনি বলে আমাদের সন্দেহ হয়? বিশ্বনাথ তো শিবনাথ এবার কথা বলল, বাবাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? বাবা খুন করেনি। দারোগা তার কোনো জবাব দিলে না। শিবনাথ এবার এগিয়ে এলো পাহারাওয়ালার হাত ছাড়াবার জন্য, আর একজন পাহারাওয়ালা তাকে টেনে সরিয়ে দিল। যা, হাট। বাবা খুন করেনি, তোমরা বাবাকে ছেড়ে দাও। শিবনাথ দারোগার হাত ধরল। আচ্ছা, বাবা খুন করেনি, তোমরা মিথ্যে কথা বলছো। দেখ ছোড়া, বেশি ফরফর করিস নে, ছেড়ে দাও বাবাকে। দারোগা ঠাস করে এক চড় বসিয়ে দিলে শিবনাথের গালে। মিথ্যে কথা বলবে, আবার মারবে, মিথ্যেবাদী ছোট লোক। শিবনাথ ছুটে গিয়ে দাওয়ার উপর থেকে লাঠি গাছি তুলে নিলে। দারোগা সিপাহীদের বলল, দেখ, সাপের বাচ্চাও সাপ হয়। এইটুকু ছেলে, সে লাঠি নিতে আসছে। শিবনাথ এগিয়ে আসতেই একজন পাহারাওয়ালা তার লাঠি গাছা চেপে ধরে এক ধাক্কা মারল। শিবনাথ তাল সামলাতে পারল না, পড়ে গেল। এবার বিশ্বনাথ গর্জে উঠল, এই খবরদার, ওকে মারধর করবে না। দারোগা বলল, ছেলেটাকে একটা গুন্ডা তৈরি করছো, সামনে সাক্ষী রেখেছ একটা শিব মন্দির, এসব ভণ্ডামি আর চলবে না, গলা থেকে পইতে ফেলে দাও। বিশ্বনাথ গর্জে উঠল, আজে বাজে বকবে না দারোগা বাবু, কোথায় যেতে হবে চলুন। দারোগা এবার ভিন্ন রূপ ধরল, বুক ফুলিয়ে বিদ্রুপে সুরে বলল, যা যা, তোর মতো কত গুন্ডা বদমাশকে ঠিক করলাম, তোকে ভয় করে চলতে হবে? সে ভয় থাকলে দারোগাগিরি ছেড়ে এতদিনে বৃন্দাবন চলে যেতাম। দারোগা বিজয় গর্বে ঘাটের দিকে পা বাড়াল। পাহারাওয়ালারা বিশ্বনাথকে নিয়ে তার পিছনে চলল। শিবনাথের একটা পা মচকে গিয়েছিল, লাঠিতে ভর দিয়ে সে উঠে দাঁড়ালো। তারপর লাঠিতে ভর দিয়েই খোঁড়াতে খোঁড়াতে সে এগিয়ে চলল ঘাটের দিকে। ঘাটে কোতোয়ালি নৌকো বাঁধা ছিল। দারোগা সদল বলে নৌকায় ততক্ষণে উঠে বসেছে। শিবনাথ ঘাটের কাছে পৌঁছানোর আগেই নৌকো ছেড়ে দিল। শিবনাথ চুপ করে তাকিয়ে রইল নৌকোখানির পানে। চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। কলিমুদ্দি সেখানেই ছিল। পুলিশ দেখে গা ঢাকা দিয়েছিল। এবার সে এগিয়ে এসে শিবনাথের হাত ধরল, বলল, এসো দাদাবাবু, দেখি তোমার পায়ে কোথায় লাগলো। পাথরকুচির পাতা বেটে পায়ে প্রলেপ দিতে অনেকটা সময় গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে। কলিমুদ্দি বলল, তুমি তো এখানে একা থাকতে পারবে না গো দাদাবাবু, রাতে তো ভয় করবে, তুমি তো থাকবে। না দাদাবাবু, আমাকে দেখতে পেলে ওই মুচ্ছুদ্দি বেটা পুলিশে ধরিয়ে দেবে। তুমি আমার সঙ্গে চলো তেলেনি পাড়ায়, সেখানে তোমার কোনো কষ্ট হবে না, ছেলে ধরারও কোনো ভয় নেই। ঠাকুরের পুজো করবে কে? ঠাকুর এখন মাথায় থাক দাদাবাবু, তোমাকে ধরে নিয়ে গেলে কে পুজো করবে? তোমার বাবা যখন ফিরে আসবেন তখন তিনি আবার পুজো করবেন। বাবা কবে ফিরে আসবে কলিমুদ্দি চাচা? তার কোনো ঠিক ঠিকানা আছে? বাঘে ছুলে 18 ঘা। পুলিশ যখন একবার ছুঁয়েছে, ওরা অনেক হয়রানি করবে, 2-10 দিন তো আটকে রাখবেই। মারধর করবে?
সবই পারে। এখানকার ওই দারোগা হলো জমের দোসর, ওরা সব পারে। শিবনাথের মুখখানা থমথমে হয়ে গেল। কলিমুদ্দি বলল, সে বরাতে যা আছে হবে, সে কথা ভেবে আর লাভ নেই। দাদাবাবু, তুমি এখন আমার সঙ্গে চল, কদিন আমাদের আড্ডাতেই থাকবে। খানিক পরে ঘরে কুলুপ লাগিয়ে শিবনাথের হাত ধরে কলিমুদ্দি ঘাটে এলো। জলের কিনারায় একটা ঝোপের আড়ালে ছিপখানা তোলা ছিল, সেটা জলে ভাসিয়ে শিবনাথকে নিয়ে কলিমুদ্দি উঠে বসল। তারপর দুই হাতে দুই বৈঠা নিয়ে বাইতে শুরু করে দিল। রাত্রির অন্ধকারে নদীর বুকে ছিপখানি হারিয়ে গেল। পরদিন সকালে গায়ের মানুষ দেখল বিশু ঠাকুরের ঘরে তালা দেওয়া, মন্দিরের দরজা খোলা, কেউ নেই।